বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন আজ 12 রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং রাসূল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12 রবিউল আওয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন। বিশ্বব্যাপী এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর প্রেরিত ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন, প্রচার করেছেন ইসলাম, একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন শান্তির বাণী। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবীর বাবা আব্দুল্লাহ ও মা আমিনা জন্মের পূর্বেই মহানবী হারান বাবাকে এবং 6 বছর বয়সে মাতৃহারা হন তিনি। তার জন্মের সময় সমগ্র আরব নিমজ্জিত ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে। এটি ছিল অজ্ঞতার যুগ কিংবা তমসাচ্ছন্ন যুগ। মহানবীর আগমনের সময়ে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন সহ যাবতীয় অনাচারে ভরপুর ছিল সেই সমাজ। সেই আয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। 40 বছর বয়সে হেরা গুহায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল করেন মহান আল্লাহ তাআলা। এর মধ্য দিয়ে শুরু হয় নবুয়াতের মহান দায়িত্ব। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন, অন্যায়, জুলুম, শোষণ, মিথ্যা ও বৈষম্য পরিহারের শিক্ষা দেন। তার আহ্বানের মূল কথা ছিল তাওহীদ, ন্যায়, দয়া, মানবিক মর্যাদা ও নৈতিকতার প্রতিষ্ঠা। মক্কার জীবনে তাকেও তার অনুসারীদের নির্মম নির্যাতন সহ্য করতে হয়। পরে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি শুধু একটি ধর্মীয় সম্প্রদায় গড়ে তোলেননি, বরং ন্যায়, পারস্পরিক দায়িত্ব, সহাবস্থান ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। নবুয়াতের প্রায় 23 বছর ধরে বিশ্বনবী মানুষকে সত্য ও কল্যাণের পথে আহ্বান করেন। অবশেষে 63 বছর বয়সে মদিনায় তিনি ইন্তেকাল করেন। তার ওফাত মুসলিম উম্মার জন্য ছিল এক গভীর শোকের মুহূর্ত। যে মানুষটি তার সাহাবীদের কাছে ছিলেন সবচেয়ে প্রিয়, তার পার্থিব জীবনের অবসান তাদের জন্য ছিল অকল্পনীয় বেদনার। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। অনেকে এই দিনে নফল রোজাও রাখেন। তবে বিশ্বনবীকে স্মরণ করার জন্য এটি একমাত্র দিন নয় বলে মনে করেন ইসলামিক স্কলাররা। বিশ্বনবীর দেখানো পথ, আদর্শ এবং শিক্ষা প্রতিদিনই অনুসরণ করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন এবং জাতীয় পতাকার মুখর হয়ে ওঠে বিভিন্ন সড়ক। মুসল্লিরা বলেন, বিশ্বনবীকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। তার আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি, সাম্য এবং মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তারা। জুবাইর রহমানের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া মাইজভান্ডেরিয়ার আয়োজনে এ জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে চট্টগ্রামের 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে বের হয় 56তম জশ্নে জুলুস। এতে নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সকাল 10টায় 16 শহর থেকে শুরু হওয়া জুলুসটি বিবিরহাট, মুরাদনগর, 2 নম্বর গেট, জিইসি, ওয়াসা মোড়, লালখান বাজার ও টাইগার পাস হয়ে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকালে দিবসটি উপলক্ষে নগরের শম্ভুগঞ্জ, লালকুঠি দরবার শরীফ থেকে বের করা হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। এতে শত শত ভক্ত, অনুরাগী অংশগ্রহণ করেন। জশ্নে জুলুসটি পাটগুদাম ব্রিজ হয়ে শহরের আলীর মোড়, জুবলিঘাট, টাউন হল মোড় হয়ে পুনরায় মাজার শরীফে গিয়ে শেষ হয়। জশ্নে জুলুসের নেতৃত্ব দেন লালকুঠি দরবার শরীফের প্রধান খাজা মোহাম্মদ সুজাউদ্দৌলা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিশোরগঞ্জে জশ্নে জুলুসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তরফিয়া দরবার শরীফের উদ্যোগে সকাল 10টায় জেলা শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে বোলাই পুরান বাজার এলাকায় তরফিয়া দরবার শরীফে গিয়ে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নীলফামারী সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে বিশাল জশ্নে জুলুস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এ জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। জুলুসটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম শেষে আবার সৈয়দপুর রেলওয়ে মাঠে এসে শেষ হয়। পবিত্র কুরআন ও হাদিসের উপর আলোকপাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। বিশ্বনবীর ওপর আলোকপাত করতে গিয়ে বক্তারা বলেন তার সুমহান আদর্শ, ক্ষমতাশীলতা ও মানবিক গুণাবলী সমগ্র বিশ্ববাসীর জন্য চিরন্তন পথ নিদর্শন হিসেবে অনুসৃত হয়ে আসছে। নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার দায়িত্ব নেবার পর সব ঘটনা বিচারের আওতায় এসেছে। আর বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, 48 বছর আগে যে সংকট ও সংগ্রামের পথ ধরে বিএনপির পথচলা শুরু হয়েছিল তা দেশের কল্যাণে আজীবন অব্যাহত থাকবে। নয়াপল্টনে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্টে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রংপুরে 4 জনকে হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার অপরাধ নির্মূলে আন্তরিক। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। ইনশাআল্লাহ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নীত করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে বিএনপি। প্রতিষ্ঠার জন্য যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ সহ 5 দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। বিএনপিকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরিচালিত করলেন। বিএনপি আগুনে পুড়ে পুড়ে একটি খাঁটি সোনায় পরিণত করেছিলেন বেগম খালেদা জিয়া। ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি। গৌরবের 48 বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। আশা করি আগামী 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, 2024 সালের জুলাইয়ে 1400 মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এরপরও মুখোশধারীরা ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ফ্যাসিবাদ যাতে দেশে আবার পুনর্বাসিত হতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সেজন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা বিশ্বাস রাখি এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়
আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন, আল্লাহ প্রদত্ত দুটি চোখ খুলুন। সেটা যদি না পারেন তাহলে অন্তর্চক্ষু খুলুন, আপনারা দেখতে পাবেন। আসেন, একসাথে হাঁটি, একসাথে চলি, দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করি। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা এবং রাজ পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা এবং রাজ পরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের জনগণ এবং সরকারের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন। বর্ষা এলেই জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন সাতক্ষীরা সদর উপজেলার অধিকাংশ এলাকার মানুষ। প্রায় 6 মাসের অধিক সময় পানিতে নিমজ্জিত থাকে এসব এলাকার ফসলের মাঠ এবং রাস্তাঘাট। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ঢেকুর বিলের হাজারো বিঘা ফসলি জমি এখন বৃষ্টির পানিতে নিমজ্জিত। এলাকাবাসীর অভিযোগ, বিলের পানি নিষ্কাশনের একমাত্র সংযোগ খালটি মৎস্য ঘেরের কারণে বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। ফলে ফসল উৎপাদন করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সামনে ছাড়া আছে, পিছনে আটক আছে। এই যে ঘের মালিক যারা আছে তাদেরকে বলে আমাদের বাবার সম্পত্তি, এই বলি জোর পূর্বে তারা ঘের বেঁধে দিছে। সবাই ধান লাগাতে পারিছে, কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের বাপতি সম্পদ তারা খালের মুখে ঘের বেঁধে খালে পানি যাবার পথ বন্ধ করে কি এখানে 5টা-7টা গ্রামের মানুষ এইভাবে পানি বন্দী আমরা। শুধু ঢেকুর বিল নয়, একই চিত্র জাহানাবাদ, কোমরপুর, ফয়জুল্লাপুর সহ সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মধুমোল্লারডাঙ্গি, বদ্দিপুর কলোনি সহ বিভিন্ন এলাকায়। অল্প বৃষ্টিতেই এসব এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরের প্রায় 6 মাসেরও বেশি সময় পানিবন্দী থাকতে হয় অনেক পরিবারকে। ফলে পানিবাহিত রোগের পাশাপাশি বেড়েছে সাপের উপদ্রব। কেউ কেউ বাধ্য হচ্ছেন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে। বর্ষা চলে গেলেও এই পানি সরে না, বহুত দিনের এই পানির সমস্যা। প্রতি বছর এরকম পানি ওঠে, রান্না বা খাওয়ার ব্যবস্থা হচ্ছে না। এদিকে কেউ খেয়াল করে না, প্রশাসনের কোনো নজর নেই। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাড়ি থাকার কোনো অবস্থা নেই। যে মাটি পার হয়ে যাবে পানি, সে পানি যাওয়ার মতন কোনো সুযোগ নেই, যার কারণে আজকে আমরা শহরের উপরে পৌরসভার উপরে বাস করেও আমরা বঞ্চিত। ডিসি, এসপি বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, কেউ দেখে না যে আমাদের বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ কিংবা ঘা ফাঁস হয়ে যাচ্ছে, বাথরুম নেই, রান্নাঘর নেই, সব ঘর ভিতরে পানি, কেউ একবার তাকায় দেখে না। যদিও উপজেলা প্রশাসন বলছে ঘের মালিকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। 3 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যত জানতে পেরেছি চেয়ারম্যান সাহেব ঘের মালিকদের সাথে কথা বলবেন, আর যদি এটা সাকসেসফুল না হয় তাহলে আমরা গণ উপদ্রব বা ঘেরের আন্ডারে যে ধারাগুলো পড়ে মোবাইল কোর্টের আওতায়, সেই জায়গায় আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা করব। অপরিকল্পিত মৎস্য ঘের ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাকেই জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে দায়ী করছেন স্থানীয়রা। তাদের দাবি, স্থায়ীভাবে খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে প্রতি বর্ষাতেই এ দুর্ভোগ আরও বাড়বে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ঠাকুরগাঁওয়ে পিকআপ, অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। সকালে ভুল্লি উপজেলার পোস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় ভুল্লি থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে ঠাকুরগাঁও থেকে পিকআপটি ভুল্লি উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছলে প্রথমে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় পিকআপ চালককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানানো হয়েছে।
ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছে। আহত হয়েছে তার সেনা সদস্য স্বামী। সকালে শহরে বাইপাস গ্যাস ডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায় সকালে তুলি ও তার স্বামী সোহেলের সাথে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছলে পার্শ্ব রাস্তা থেকে আসা একটি রিকশার সাথে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। সে সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় তুলি খাতুন। খবর পেয়ে আহত স্বামী সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস।